এর মধ্যে ব্যালান্স করে কিন্তু কাস্টমস নেওয়া এই কার্যক্রম করাতে আমাদের আরএমজির পাশাপাশি কিন্তু ওষুধ শিল্প বিশাল একটা অবস্থান তৈরি হয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করেন তারা সবাই জানেন যে কাস্টমসের বিল অফ এন্ট্রি কিন্তু এখন ম্যানুয়ালি এন্ট্রি হয় না, এসআই কোডা সিস্টেম আমরা বলি, অটোমেটেড সিস্টেমস ফর কাস্টমস ডাটা। এটা বিশ্বের প্রায় 100টির বেশি দেশে যেটা চলছে এবং আমাদের দেশে কিন্তু শুরু হয়েছে এটি। কোনো ইম্পোর্ট এক্সপোর্ট আপনি ম্যানুয়ালি করতে পারবেন না এখন বেনাপোলে যেই ভ্যালুতে যে এইচএস কোডে যে পণ্য অ্যাসেসমেন্ট হয় টেকনাপে কিন্তু একই ভ্যালুতে হয় এবং আপনি রিয়েল টাইম আপনারা দেখতে পারবেন। তবে হ্যাঁ, ওনার সাথে আমি সম্পূর্ণ একমত, এই ব্যবসা বাণিজ্য যেভাবে বাড়তেছে কাস্টমসের প্রতি মানে প্রত্যাশা এবং কাস্টমসের দায়িত্ব যেভাবে বাড়তেছে সেটা আরও আপটুডেট করার জন্য কাস্টমসের অটোমেশনের প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করতে হবে। তবে কাস্টমস কিন্তু বসে নাই। এই যে অটোমেটেড সিস্টেমস ফর কাস্টম ডাটা অর্থাৎ এসআই কোডাতে বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট যে এন্ট্রি করা যায়, এর পাশাপাশি ন্যাশনাল সিঙ্গল উইন্ডো বলে একটা প্ল্যাটফর্ম চালু হচ্ছে এবং এটার অগ্রগতি অনেক হয়েছে। যেমন ধরেন একজন ভদ্রলোক একটা সাবস্টেন্স নিয়ে আসতেন, ওনাকে প্ল্যান কোয়ারেন্টাইনের অনুমতির দরকার, তখন চিটাগং পোর্ট থেকে বা বেনাপোর্ট থেকে কিন্তু প্ল্যান কোয়ারেন্টাইনে ওনার আলাদা করে যাওয়ার দরকার নাই। তাদেরকে একটা পোর্ট দেওয়া হচ্ছে, লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই লিঙ্কে তাদের রিকুইজিশন আমরা জানতে চাচ্ছি, একটা ফুড আইটেম আসতেছে, এটার ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারিং ডেট, চেরনোবিল দুর্ঘটনার পরে এটার তেজস্ক্রিয়তার বার্তা ইত্যাদি কিছু ফুড ডিপার্টমেন্ট চেক করে, সেই জন্য আলাদা করে তার কাছে যেতে হবে না। কাস্টমস চেষ্টা করতেছে ওয়ান পয়েন্টে আনার, যেটা উনি বললেন। এখানে প্রায় 26টা সংস্থা, মানে 26টা সংস্থা জড়িত। এই 26টা সংস্থাকে আনার জন্য লিডিং এজেন্সি হিসাবে কাস্টমস কাজ করতেছে। ম্যান পাওয়ার শর্টেজ একটা বিশাল চ্যালেঞ্জ এবং ম্যান পাওয়ার কিন্তু কাস্টমস ইচ্ছা করলে নিতে পারে না। এর সাথে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত, জনপ্রশাসন মন্ত্রণালয় জড়িত, অর্থ মন্ত্রণালয় জড়িত এবং এখানে তারা কাটছাট করেন কতটুকু জনবল আমি দিলে আমার কতটুকু ব্যয় বাড়বে, কতটুকু জনবল আসছে, লজিস্টিক আছে কিনা, সে বিষয়গুলোতে যদি সমন্বয় করা হয় আমরা পাই, কিন্তু আসলে এটা এই পাওয়াটা আমাদের যুগের সাথে ঠিক ম্যাচ করে না, প্রয়োজনের সাথে ম্যাচ করে না। আমার দরকার 100 জনবল, সেটার থেকে হয়তো বিভিন্ন পদ্ধতি এই কমিটি ওই কমিটি করে করে কেটে কেটে এসে এটার এই পরিমাণটা আমরা যখন পাই তখন দেখা যায় যে আমাদের চাহিদার হয়তো আমরা 1/3 পেয়েছি, 1/4 পেয়েছি। আপনি দেখবেন চিটাগাং কাস্টম হাউসে এখন অনেকগুলো অপডক আছে যেখানে 24/7 কাজ হয়। যে বিজনেসম্যানরা ওনারা বললেন যে অনেক পণ্য সরাসরি অপডকে চলে যায়, সেখানে অপডকে আমাদের 24/7 কাজ করি এবং আমাদের জনবলকে সেখানে ডিপ্লয়েড করতে হয়। জনবল না থাকার জন্য কী করতে হয়, একজনকে অতিরিক্ত দায়িত্ব আরেকটাকে দিতে হয়। যখন একটা কনসাইনমেন্ট যায় তখন কিন্তু সার্বক্ষণিকভাবে ওই অফিসার অন্য জায়গায় নিয়োজিত আছেন, ন্যাচারালি সাপার সেখানে করেন। উনি যেটা বললেন এই সমস্যা দূর করার জন্য কিন্তু কাস্টমস এখন অ্যাডভান্স রুলিং বলে একটা প্রথা চালু হয়েছে। অর্থাৎ অ্যাডভান্স রুলিং যখন এটা ঠিক, বিশ্ব গ্লোবালাইজেশন হচ্ছেন, ব্যবসায়ীরা হচ্ছে প্রতি মুহূর্তে আপডেট থাকতেছেন, কাস্টমস কর্মকর্তারা প্রতি মুহূর্তে আপডেট থাকতে পারেন না, তাদেরকে মাল্টিফেরিয়াস কাজ করতে হয়। উনি নতুন একটা পণ্য নিয়ে আসছেন, উনি জানেন যে কি আনবেন, সেটা যদি ইতিপূর্বে না এনে থাকেন এটার এইচএস কোড কত, কাস্টমস কিন্তু হারমোনাইজড সিস্টেমসের একটা কোড নাম্বার দিয়ে পণ্য অ্যাসেসমেন্ট করে এর ভ্যালু কত ইত্যাদি উনি কাস্টম হাউসে আবেদন করতে পারেন। অ্যাডভান্স রুলিং সেকশন আছে, এখানে যদি উনি অনলাইনে আবেদন করেন কাস্টম জানিয়ে দিলে, এনবিআর জানিয়ে দিলে উনি সারা দেশের জন্য বাধ্যতামূলক। এবং এখন বাংলাদেশের অনেক ইম্পোর্টাররা রেগুলার ভিত্তিতে অ্যাডভান্স রুলিং সেন্টার থেকে তার এই এইচএস কোড এবং ভ্যালু অথবা এই সম্বন্ধে আর কোনো নির্দেশনা আছে কিনা এটা জেনে যাচ্ছেন। যখন জেনে যাচ্ছেন তখন কাস্টম হাউসে কিন্তু ক্লিয়ার হচ্ছে। আর যিনি অ্যাডভান্স রুলিংয়ে যাচ্ছেন না অথচ পণ্যটা নতুন, তখন কি হচ্ছে, চিটাগাং কাস্টম হাউস থেকে তারা এনবিআরে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন, তখন কিন্তু একটা বিড়ম্বনা ঘটছে। এই জন্যে আজকের আমি দর্শক শ্রোতাদের মাধ্যমে আহ্বান করব, আপনাদের যদি কোনো পণ্যের এইচএস কোড এবং ভ্যালু ইত্যাদি বিষয়ে অ্যাডভান্স কিছু জানতে হয়, যে আপনি কস্টিং করবেন যেটা উনি বললেন, সেক্ষেত্রে আপনারা এনবিআরের অ্যাডভান্স রুলিং একটা সেকশন আছে, এই সেকশানে আপনারা আবেদন করলে আপনি 30 দিনের মধ্যে সিদ্ধান্ত পাবেন। সেই সিদ্ধান্ত আপনার এগেনস্টে গেলে সেখানেও আপনি আপিল করতে পারবেন। সেইভাবে আপনি যদি অ্যাডভান্স আপনার সব কিছু জানতে পারেন তখন আপনার কস্টিং এবং কাস্টম হাউসের থেকে কুইক ক্লিয়ারেন্সে আপনার অনেক হেল্প হবে। ব্যবসায়ীরা কেন এই কর সন্ত্রাস বলছেন? আমি এই শব্দটার সাথে সম্পূর্ণ একমত নই, তবে অবশ্যই ব্যবসায়ীদের সাথে কাস্টমস কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গির কিছু ডিফারেন্স আছে। আমি বলি আপনাকে, আমাদের দেশের কিন্তু টোটাল রেভিনিউর প্রায় 90% এনবিআর আদায় করে। কারণ আপনি জানেন যে সমস্ত দেশ, যদি আপনি মিডল ইস্টের কথা মনে করেন, এই সমস্ত দেশে আসলে তেমন কোনো ট্যাক্স নাই, আগে কিছুই ছিল না, এখন সর্বোচ্চ ট্যাক্স আছে 5%। যে সমস্ত দেশের ইনকাম ট্যাক্স অটোমেটিক আদায় হয়, অর্থাৎ 100 টাকা কেউ বেতন পেলে যার 40 টাকা
অ্যাড সোর্সে কেটে রাখা হয় তাদেরকে কিন্তু এগুলো নিয়ে ভাবতে হয় না। যে সমস্ত দেশ পর্যটন নির্ভর তাদের কিন্তু দেশের ডোমেস্টিক রেভিনিউ, যে সমস্ত দেশের প্রচুর পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে, ফরেস্ট আছে, গ্যাস আছে, তাদেরকে কিন্তু রেভিনিউ নিয়ে ভাবতে হয় না। আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে এনবিআর, এবং টোটাল রেভিনিউ 90% এনবিআর, 90%-এর কাছাকাছি 89% হচ্ছে এনবিআর নিয়ন্ত্রিত রাজস্ব, অর্থাৎ কর, ভ্যাট, কাস্টম ডিউটি থেকে আদায় হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে কাস্টমসের কিন্তু একটা বড় ধরনের কার্যক্রম থাকে। এছাড়া যে কথা আপনি বললেন যে কাস্টমস কিন্তু এখন অনেক কাজ করে, আইপিআর ইস্যুতে কাজ করে, মানি লন্ডারিংয়ে কাজ করে, তারপরে আপনার অস্ত্র আমদানি, পরিবেশ, বন্য প্রাণী সুরক্ষা, চোরাচালান ইত্যাদি ইত্যাদিতে মাদক নিয়ন্ত্রণে কাজ করে। সুতরাং তার কিছু রেগুলেটরি সিস্টেম থাকার দরকার। তবে আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে এটা যখন অটোমেশন হবে, যেমন ধরেন আমাদের এখন স্ক্যানার এসছে, 10টি স্ক্যানার এসছে, 17টির মতো ব্যাগেজ স্ক্যানার এসছে। এই সংখ্যা আরও ব্যাপকভাবে যখন বাড়বে, অর্থাৎ পণ্যটা অনেক উন্নত বিশ্ব যেটা করে, আমরাও চেষ্টা করতেছি, সেখানে ফান্ডিং একটা বিশাল চ্যালেঞ্জ, একটা স্ক্যানারের দাম অনেক। যখন জাহাজ থেকে এটা নামবে তখন অটোমেটিক কিন্তু স্ক্যান হয়ে ইমেজটা আপনার কাছে যখন আসবে, তখন জাহাজের মধ্যে অ্যালকোহল আছে কিনা, সিগারেট আছে কিনা, আমদানি নিষিদ্ধ কোনো পণ্য আছে কিনা, এটার জন্য পৃথক এক্সামিনেশন কোনো দরকার নেই, ম্যাসিভটা ওখানে হয়ে যাবে। কাস্টম সেইভাবে আগাচ্ছে। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছেন, ইউএসএআইডি, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, কৈকা, এরাও কিন্তু আগিয়ে এসছেন এবং এরাও ফান্ড দিচ্ছেন। তবে সেটাও আমাদের সাথে এবং এর সাথে গভর্নমেন্টের কিছু নীতি আছে, পিপিআর অনুযায়ী কাজ করতে হয়, সেগুলো নিয়ে গতিশীলতা আসছে। এই গতিশীলতা আরও যখন ব্যাপকভাবে আসবে, অর্থাৎ উন্নত বিশ্বের মতো জাহাজ থেকে পণ্য নামার থেকে শুরু করে কাস্টমসে আসার আগে যখন আপনার স্ক্যানিং সব হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে এই হয়রানি কমবে। আর কিছু কিছু আছে জেনুইন হয়রানি, কিছু কিছু আছে আর্টিফিশিয়াল। কীরকম? একটা পণ্যের যখন মিসডিক্লেরেশন ঘটে, একটা যাত্রী যখন বিদেশে আসে, যাত্রী এয়ারপোর্টে দেখবেন যাত্রী হয়রানি একটা কমন বিষয়, কিন্তু ইভেন এই প্যাসেঞ্জার হল থেকে বেরিয়ে গেছে, সে কিন্তু অন্য সংস্থার হাতে, ইনফ্যাক্ট আমাদের পার্শ্ববর্তী দেশে যাওয়ার আগে আপনি দেখবেন যে তার জুতার নিচে গোল্ড আছে, পথে মাদক আছে, সিগারেট আছে। এই বিষয়গুলোর মধ্যে একটা চমৎকার ভারসাম্য আনয়ন করা দরকার। কাস্টম চেষ্টা করতেছে স্ক্যানিং সিস্টেম আধুনিক করা, যদি ডগ স্কোয়াড আনতে পারে। এগুলো প্রত্যেকটার জন্য অনেক প্রযুক্তি দরকার। যদি জাহাজ থেকে, এরোপ্লেন থেকে পণ্য নামার পরপরই আপনারা উন্নত বিশ্বে দেখবেন, যারা বিদেশে গিয়েছেন, দেখবেন যে আপনার ব্যাগ অটো স্ক্যান হয়ে যাচ্ছে। সো এই কার্যক্রম যদি আমরা করতে পারি, এর সাথে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অর্থ এবং টেকনোলজি ট্রান্সফার দরকার। এটা চেষ্টা করতেছে আমাদের, যে কথা বললাম, ডেভেলপমেন্ট পার্টনাররা এগিয়ে এসছেন, তারা আসতেছেন। ব্যবসায়ী প্রতিনিধিরাও তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু বাজেটের আগে এনবিআর কিন্তু অনেক মিটিং করেন। বাংলাদেশের সকল ট্রেড বডির সাথে মিটিং করেন, ঢাকাতে এনবিআরে করেন। এছাড়া আমাদের বড় বন্দর যেখানে আছে, চট্টগ্রাম, তারপরে খুলনা সহ দেশের বিভিন্ন স্থানের কথা বলেন, এবং আমি ঢাকা চেম্বারের প্রতিনিধির মাধ্যমে অন্যদেরকে আহ্বান জানাবো। এনবিআর ইন্ডিভিজুয়াল দরখাস্ত এত এন্টারটেন করতে পারে না। আপনাদের কোনো ট্রেড বডি বা কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনাদের যদি কোনো সাজেশন থাকেন, এটা জানুয়ারি মাস, ইনফ্যাক্ট ফেব্রুয়ারি থেকে এই বাজেট সংক্রান্ত কার্যক্রম শুরু হচ্ছে, আপনারা দিবেন। এবং প্রতি বাজেটে কিন্তু এই চেম্বার বা অ্যাসোসিয়েশনের বডির বিপুল সংখ্যক দরখাস্তকে এন্টারটেন করা হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মাঝে মাঝে এমন দরখাস্ত আছে শুধু কর ছাড়, কিন্তু এনবিআরকে কিন্তু একটা বিপুল রাজস্ব আদায় করতে হয়। সুতরাং এনবিআর কর ছাড়ের প্রস্তাবগুলো 100% বাস্তবায়ন করতে পারবে না। আপনি দেখেন আমাদের গত বছর 3,70,875 কোটি টাকা এনবিআর আহরণ করেছে, যেটি 2002-03 থেকে 13 গুণ বৃদ্ধি পেয়েছে, যেখানে কাস্টমসের আদায় ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। সো এটাও কাস্টমসকে মাথা রাখতে হয়। কাস্টমস সবসময় তবে শিল্পবান্ধব কাজ করে। আপনি দেখেন যে বাংলাদেশে টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, মোবাইল ফোন, তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে, ব্লেন্ডার মেশিন, এগুলো কিন্তু বাংলাদেশে এখন ব্যাপকভাবে, রাইস কুকার, এগুলো বাংলাদেশে ব্যাপকভাবে তৈরি হচ্ছে। বাংলাদেশ কিন্তু কর ছাড় দিচ্ছে। এই ইন্ডাস্ট্রিগুলো আগে ছিল না, এবং আপনি জেনে খুশি হবেন যে আমি যেগুলোর নাম বললাম, এগুলোর প্রায় 90% এখন আর আমদানি হয় না, আমাদের দেশেই প্রডিউস হয়। সুতরাং যারা শিল্প স্থাপন করবেন তাদের জন্য এনবিআর একটা কর ছাড়। মেলামাইন বা এই তৈজসপত্র কিন্তু বাংলাদেশে এখন ইম্পোর্ট হয় না বলেই চলে, দু একজন হয়তো লাক্সারি হিসেবে ইয়ে করেন। আর এছাড়া সিরামিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে এত ভালোভাবে ফ্লারিশ আপ হয়েছে যে বাংলাদেশ কিন্তু ব্যাপকভাবে এক্সপোর্ট করতেছে। দেখেন, ওষুধ বাংলাদেশ প্রায় 140টা দেশে ওষুধ এক্সপোর্ট করে। এখানে কিন্তু
বাংলাদেশ কাস্টমস বা এনবিআর একটা বিশাল রোল আছে। ইউকে, সৌদি আরবের মতো দেশ যেখানে যারা খুব হাই কোয়ালিটি মেনটেন করে, তারাও কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট মানে বাংলাদেশ থেকে ওষুধ নিচ্ছে। এগুলো বিভিন্ন কাস্টমস পলিসি। কাস্টমস তো সব ক্ষেত্রে এক্সপার্ট না। এখানে ওষুধ শিল্প সমিতি কাস্টমসকে কিছু রিকোয়েস্ট করেছিল, কাস্টমস কিছু কমিটি ফর্মুলেশন করেছিল, করে রেভিনিউ চেক আপ, রেভিনিউ গার্ড প্লাস এক্সপোর্ট, এর মধ্যে ব্যালেন্স করে কিন্তু কাস্টমস নেওয়া এই কার্যক্রম করাতে আমাদের আরএমজির পাশাপাশি কিন্তু ওষুধ শিল্প বিশাল একটা অবস্থান তৈরি হয়েছে। তদ্রূপভাবে আমাদের সিরামিক খাতও কিন্তু বিশাল অবস্থানে চলে গেছে। সো কাস্টমসের অগ্রগতিগুলো আছে, এবং এক্ষেত্রে আমি মনে করি বিজনেসম্যানরাই হচ্ছে প্রথমে আগায় আসবেন, তারা খুঁটিনাটি বলবেন, কাস্টমস এইগুলো তাদের সাথে আলাপ আলোচনা করে করবে, যেমন অতীতে করতেছেন।